আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। শুক্রবার সকাল ৭টা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। ৭টা ৫-১০ হয়ে গেছে আমি যখন ভিডিওটা অন করেছি। অনেকেই বলতে পারেন, কম্বল ছেড়ে এখন বের হয়ে চলে এসেছেন? যে না আপনার ভিডিওর ভিউ, যে না আপনার ইনকাম, সেই জন্য শীতের সকালে, তাও আবার শুক্রবার শীতের সকালে কম্বলের নিচ থেকে বের হয়ে ভিডিও অন করে, ক্যামেরা অন করে ভিডিও ধারণ করছেন? এত শক্তি আপনাদের আসে কোথা থেকে? এত কারেন্ট আপনারা কোথায় পান? আজ না হয় সেগুলো নিয়েই টুকটাক গল্প করতে করতে আপনাদের সাথে সারাদিনের ভিডিওটা শেয়ার করব। এটা মোটামুটি ৮টা ১০-২০ অফ ক্যামেরায় নাস্তা শেষ করেছি। শুক্রবার সকাল ৬:৩০ থেকে ৭:৩০ মধ্যে আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড চলে গিয়েছে পিকনিকে। তাদের ডিপার্টমেন্টের পিকনিক, তারা দুজন ওখানে চলে গিয়েছে। আর আমি আজকে আমার খালাদেরকে টোটালি বন্ধ করে দিয়েছি। আমার বড় মেয়ের পরীক্ষা, তাকে নিয়ে সেন্টারে যাব ৯:৩০ মধ্যে। তারপর তাকে ওখানে বসিয়ে রেখে বাসায় এসে আরও কিছু কাজ শেষ করব। আবার তাকে আনবো, ঘরদুয়ার গোছাবো, রান্না করব। তো সব কিছু নিজের হাতে যেহেতু করতে হবে, আমি একেবারে ফজরের নামাজের পর থেকে ১ মিনিটের জন্য কম্বলের নিচে ঢোকার চেষ্টাও করিনি। ফজরের পর আমি কিছুটা দোয়া দরুদ পড়েছি। একে তো শুক্রবার দিন, তার উপরে সূরা কাহাফ পড়াটা আমাদের জন্য বলা হয়েছে যে আমরা যেন মুসলমানরা সূরা কাহাফ পড়ি। যদি পড়তে না পারি তাহলে যেন অন্তত শুনি। সূরা কাহাফের প্রথম ১০টা আয়াত মুখস্থ করার কথা বারবার তাগিদ দেওয়া হয়েছে। আজকে যারা আমার ভিডিওটা দেখছেন, সম্ভব হলে চেষ্টা করবেন আগামী রমজান আসার আগে এই সূরা কাহাফের প্রথম ১০টা লাইন মুখস্থ করতে না পারলেও রেগুলার পড়তে এবং এটার অর্থটা বোঝার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল। তো আমি এদিকে যেটা করেছি, অফ ক্যামেরায় বাচ্চাকে নাস্তা খাইয়ে আমি এসে যত রকম আমার খাবার দাবারের প্লেট, গ্লাস যা যা বের হয়েছে সব কিছু আমি এখানে ধুয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি আমার দুটো খালাকেই আমি অফ করে দিয়েছি, তো আমার নিজেকেই যেহেতু সব কাজ করতে হবে, মাথার মধ্যে একদম প্ল্যান সেট করে নিয়েছি আজকে কী করব, কখন করব, কতটুকু সময়ের মধ্যে শেষ করব। কিছু কাজ অফ ক্যামেরায় এগিয়ে ফেলেছি, কিছু কাজ অন ক্যামেরায় করব। পুরোটা আসলে অন ক্যামেরায় করা সম্ভব না। নাস্তা খাওয়ার পর এই যে ধোয়াধুয়ির ব্যাপারটা আছে, এটা শেষ করে আজকে যেগুলো রান্না করা হবে সেগুলোকে আমি ডিফ্রস্ট করার জন্য এখনই ভিজিয়ে দেব। ৯:৩০ বাসার থেকে আমাকে বের হয়ে চলে যেতে হবে। আজকে আমার মেয়েটার বায়োলজি এক্সাম। ঘুরে ঘুরে আসছি, একটু করে জড়িয়ে ধরছে আর বলছে, মা প্লিজ বেশি করে দোয়া করো। মাদের কাছে কি দোয়া চাইতে হয়? তারা তো দোয়া ছিনিয়ে নিয়ে আসে আল্লাহর কাছ থেকে। আমি তো আমার প্রত্যেকটা সেজদায় আল্লাহর কাছে দাবি দাওয়া পেশ করি, তোমাকে দিতেই হবে, আমার কোনো রব নেই, আমি কার কাছে চাইব? তোমার কাছেই চাইছি, তোমাকে দিতেই হবে। আমি জানি আমার সৃষ্টিকর্তা আমার এইসব পাগলামি দেখে মনে মনে হাসেন, কিন্তু মায়ের দোয়া একেবারে ফিরিয়ে দিবেন, এত নিষ্ঠুর আমার রব নন। আমি সেই সাথে আপনাদের সবার কাছে দোয়া চাইছি আমার মেয়েটার জন্য। তো আমার এদিকে সমস্ত থালা বাসন ধোয়া শেষ। এখন আজকে যা যা রান্না হবে সেটাই আমি ডিফ্রস্ট করবার জন্য পানিতে ভিজিয়ে দিয়ে যাচ্ছি। একটু ভেবেছি মাছ ভুনা করব। আর আমার বড় মেয়ে বলছিল, মা ওরা পিকনিকে গিয়ে পোলাও রোস্ট খাবে, মজার মজার খাবার খাবে। তো আমি ওকে বললাম, তুমি একদম মন খারাপ করো না, আজকে তোমার জন্যও পোলাও রোস্ট করা হবে। তো সেই জন্য মুরগি রোস্টের কাট করে রেখেছিলাম যেটা ফ্রিজে, সেটা বের করে এনে ভিজিয়ে দিলাম। আর এইদিকে আমার ইউনির জন্য একটু কলিজা ছিল, সেগুলোকে ভিজিয়ে দিলাম। মেয়েকে নিয়ে বের হয়ে গেছি, মাত্র রোদটা উঠি উঠি করছে। আলহামদুলিল্লাহ ঢাকার শীত অনেকটা কমে গেছে, কিন্তু বাসার ভেতরেই ঠান্ডা লাগে, বাইরে অতটা লাগে না। তো মোটামুটি চলে এসেছি সেন্টারের কাছাকাছি। কিন্তু এই জায়গাটায় এত বেশি আলোর কারণে ভালোভাবে কিছু দেখাই যাচ্ছে না। এই যে সব স্টুডেন্ট চলে এসেছে, আমরা গার্জিয়ানরাও চলে এসেছি। আমাদের ২ জন এক কোণায় বসে রোদ পোহাচ্ছে আর লাস্টবারের মতন চোখ বুলিয়ে নিচ্ছে। এই যে মাথা ছাড়া ২ জন এখানে বসেছে।
আলহামদুলিল্লাহ তারা কিন্তু যখন পরীক্ষা দিয়ে বের হয়েছে খুব খুশি মনে বের হয়েছে। পরীক্ষাটা নাকি বেশ ভালো হয়েছে। এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। মেয়েকে কিন্তু অলরেডি রেখে চলে এসেছি। এই যে টেবিলটা এলোমেলো ছিল, যেখানে যেটা আছে সেভাবে ফেলে রেখে চলে গিয়েছিলাম, এগুলো এখন গোছানো শুরু করব আর আপনাদের সাথে গল্প করব। ওই যে ওই পাশে হলুদ রঙের একটা ভাঙা বাটি দেখলেন? ওটা এবার এই প্রোডাক্টটা আসার সময় ভেঙে গিয়েছে। সেটা সরিয়ে রেখেছিলাম। তারপর আমার ছোটো মেয়ে ওটা নিয়ে কতক্ষণ কিরিকেচার করলো, জোড়া দেওয়ার চেষ্টা করলো। এগুলো তো সম্ভবই না, শুধু শুধু সময় নষ্ট। এই মুহূর্তে বাসায় আমি আর ইউনি ছাড়া কেউ নেই। জিনিসপত্র গোছাচ্ছি আর সে আমার পায়ের কাছে ঘষাঘষি করছে। সে চাইছে তাকে নিয়ে যেন আমি একটু কোথাও বসি। আমার পক্ষে এখন বসা একেবারেই সম্ভব না। প্রথমে টেবিলটা গুছিয়ে ফেলে জিনিসগুলো সব জায়গায় জায়গায় সরিয়ে নিয়ে ভাবছি একটু এক ফাঁকে টেবিলটাও সুন্দর করে গোছাবো। হতে পারি আমরা দুজন আজকে খাবো, আমি আর আমার বড় মেয়ে, তাতে কি? আমরা আমাদের দুজনকেই সুন্দর করে ট্রিট দেবো। যেদিন আমার বড় মেয়েটা পড়াশোনার জন্য দেশের বাইরে কোথাও চলে যাবে, সেদিন আমি অনেক কষ্ট পাবো। বলতে পারেন বন্ধু হারাবো। কারণটা কি জানেন? আমার ছোট মেয়েটা আমার ঘেঁষা। সে আমাকে ঘেঁষে শুয়ে থাকে। আমাকে ছাড়া তার দুনিয়া অন্ধকার। সে ভীষণ আলসে, নিজের কোনো কাজ করতে চায় না। সে তার মার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট। আমার বড় মেয়েটা মায়ের সঙ্গী। মাকে ছাড়া সে কোনো কিছুই ভাবে না। তো আমারও সমস্ত কিছুর সঙ্গী হচ্ছে আমার বড় মেয়ে। আমার মাঝে মাঝেই মনে হয় ওকে যদি আমি দেশের বাইরে পড়তে পাঠিয়ে দেই, আমি একেবারেই সঙ্গীহীন হয়ে যাব। আবার এমনও হতে পারে ছোটজন তখন আরও বেশি আমার কাছে চলে আসবে। জানি না, সময় হলেই বোঝা যাবে। আচ্ছা, এখানে আমি ইউনির জন্য মুরগির কলিজা, তারপরে বিসমিল্লা বলে যেটা, এগুলো সব ধুয়ে নিয়েছি ভালো করে। এখন সিদ্ধ বসিয়ে দেব। আসলে ইউনির খাবারটা রান্না করতে যদি দেরি হয়ে যায়, ইউনি ভীষণ মন খারাপ করে ঘুরঘুর করতে থাকে। ম্যাচ দিয়ে চুলা ধরানো দেখে হয়তো অনেকেই বলবেন, আপু আপনার না অটো চুলা? জি, আমার অটো চুলা সবই ঠিক আছে, কিন্তু আজকাল গ্যাসের অবস্থা এত খারাপ যে ম্যাচ দিয়ে ধরিয়েও আমি গ্যাসের চুলা জ্বালাতে পারছি না। মনে হয় মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি পুরো এরিয়াটা জুড়েই গ্যাসের লাইনের সমস্যা হয়েছে। একবেলা গ্যাস থাকে তো আরেক বেলা থাকে না। এই যে এখন একটুখানি গ্যাস দেখছেন, একটু পরেই মানে বেলা 11টার পর থেকে এই গ্যাসটা কমতে শুরু করে। 3টা পর্যন্ত একেবারে নিভু নিভু থাকে। অনেক কষ্টে আজকাল রান্না করতে হয়। আমি এসেছি তাও প্রায় 10:30, পৌনে 11টা হয়ে গেছে। গ্যাস চলে যাবার সময়ও প্রায় হয়ে গেছে। তাই চটজলদি চেষ্টা করছি একটু একটু করে রান্নার কাজটা এগিয়ে ফেলতে। এখানে পোলাওয়ের চালটা ধুয়ে ঝরা দিয়ে দিয়েছি। আর এখন রোস্টের জন্য যে মুরগিটা কেটে রেখেছিলাম সেগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। মেরিনেট করে আমি আবার ঘর গোছাতে চলে যাব। একটু আগেই আমার আরেক খালা ফোন করলো যে আমার বাসায় আসবে কিনা, সে ঘরটা ঝাড়া মোছা দিতে চায়। তাকে বলেছি আমি আর মাত্র 1 ঘন্টা বাসায় থাকবো। তুমি যদি এই 1 ঘন্টায় করতে পারো তো আসো, তা না হলে দরকার নেই। তো সে বলল আমি চেষ্টা করছি। আচ্ছা দেখা যাক সে কতদূর কী করতে পারে। সে যদি আসতে পারে তো আজকে ঘর ঝাড়া মোছা হবে, তা না হলে আমি মেয়েকে নিয়ে এসে তারপর ঘরটা জাস্ট ঝেড়ে ফেলবো। মোছার মতন সময় আসলে হাতে পাবো না। বারবার বাইরে গেলে এটা করাও যায় না। তো এখন তাড়াতাড়ি আমি রোস্টটা একটুখানি ম্যারিনেট করে চলে যাব ঘরবাড়ি গোছাতে। একটু আগেই ফোন করেছিলাম আমার ছোটো মেয়ের খোঁজ নেওয়ার জন্য। তো আমার সাহেব বলল, ছোটোজন তো তার মতন করেই আছেন। সে মোবাইল নিয়ে রুমের ভিতরে আছে, পিকনিকে তেমন কোনো এনজয় করছে না। তার নাকি বেশি একটা ভালো লাগছে না। কিন্তু আমিও অনেক রিলিফ ফিল করছি। ঘরের দুজন ভেজাল্লার লোক আজকে একসাথে পিকনিকে গিয়েছে। এর থেকে চরম শান্তি আর কী হতে পারে? এই দুজন আমাকে প্রচুর প্যারা দেয়। একটু ভিডিও রিলেটেড কথায় চলে আসছি। এখানে আমি চিকেনগুলোকে টক দই, তারপর আদা বাটা, রসুন বাটা, লবণ এবং আ যে রোস্টের মশলা সেটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে চলে যাচ্ছি। এটা কিছুক্ষণ ম্যারিনেট হোক, তারপর এসে আমি রান্না শুরু করব। খাবার টেবিল থেকে সব কিছু সরিয়ে দিয়ে টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি। একটু ডেকোরেশন করব। আজকে আসলে খুব হালকা পাতলাভাবেই কাজগুলো শেষ করছি। সেদিন আমি ডিআইওয়াইতে গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা আমার অনেক পছন্দ হয়েছিল। তাই এই ছোট্ট প্ল্যান্টটা কিনে নিই, আর্টিফিশিয়াল প্ল্যান্টটা এটা কিনে নিয়ে চলে এসেছি। বললাম না সাকুলেন্ট আমার অনেক পছন্দ। সেই সাথে আমার নিজের যে প্রোডাক্টগুলো আছে পাম্পকিন, সেই দুটো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আসলে এটার ভিতরে ইচ্ছে আছে একটার মধ্যে আমি একটু বাদাম রাখবো, অন্যটা একটু খেজুর রাখবো।
ইনশাল্লাহ খুব শিগগিরই এগুলো আবার গোছাবো। আবার চলে এসেছি এক ধরে, এখানে একটু করে অল্প আছে, এমনিতেও আঁচ কমে গিয়েছে রান্নার, অল্প আছে, এগুলোকে একটু ফ্রাই হতে দিয়েছি। এর মধ্যে আমি অন্য দিকের ঘরদোয়ার গোছাবো, এগুলো ধীরে ধীরে ফ্রাই হতে থাকুক। আসলে এক জিনিস নিয়ে দাঁড়িয়ে থেকে কাজ করবার মতন অতটা সময়ও হাতে নেই। এখন চলে এসেছি মেয়েদের বেডরুমটা গোছাতে। ওরা তো যার যার মতন বের হয়ে চলে গেছে, তো আমি আসলাম এই বিছানাটা গুছিয়ে সব কিছু গোছগাছ করতে। মাঝখানে যে ভয়ঙ্কর শীতটা পড়েছিল তা বেশ কমে গিয়েছে, এখন সুন্দর রোদ উঠে, আর তাছাড়া শীতটাও কম কম লাগছে। তো আমি সব বিছানা চাদরগুলো তুলে ঝেড়ে আবার নতুন করে ফ্রেশ করছি। আর ওই যে উনি চলে এসেছেন, দেখতেই তো পারছেন, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ছাড়া এক বিন্দুও থাকে না। এই যে তাকে আমি বলি, তুমি সরে যাও, তুমি এখানে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে আমার কাজ করতে দাও, কে শোনে কার কথা, মহামাতব্বর। এই বিছানার চাদরে নিচে ঢুকে যাবে, উপর দিয়ে লাফালাফি করবে, ঝাপাঝাপি করবে, মানে মহা প্যারায় আছি আমি এটাকে নিয়ে। এর মধ্যে কিন্তু কয়েকবার গিয়ে আমি রোস্টটা উল্টে পাল্টে দিয়ে আসছি। আর এই যে দেখুন আরেকজন কোথায় উঠেছে, একদম আলমারির উপর, তার টার্গেট এই কম্বলের উপরে সে ঝাঁপ দিবে, এবং এটা সে অহরহ করে। এই যে তাকে বলা হচ্ছে নিচে নেমে আয়, না, সে এক লাফে এখানে নামবে, সেজন্য উপরে উঠে বসে আছে। মোটামুটি মেয়েদের বেডরুমটাও গোছানো শেষ, একটুখানি ডাস্টিং করে আবার ঘর ঝাড়ু দেওয়ার পালা। আমি যখন এই কাজগুলো করছি ততক্ষণে কিন্তু প্রায় 11:30 হয়ে গেছে, এবং আমার ঘর ঝাড়ার খালা এসেছে। তাকে শুধু বলেছি, তুমি শুধু ঘরটা আজকে ঝাড়ু দিয়ে দাও, ঘর মোছার চিন্তা মাথাতেও এনো না, এতটা সময় নেই। আর এদিকে আমি চলে এসেছি রোস্ট রান্নাটা যদি শেষ করে যেতে পারি, এসে শুধুমাত্র পোলাও রান্নাটা করলেই চলবে। তো এই যে এখানে আমি রোস্টের জন্য মশলা কষানো শুরু করেছি। আর এখানে এই মুহূর্তে দিলাম আদা বাটা এবং জয়ফল জয়ত্রী বাটা। আমি এই বাটাগুলো আগেই বেটে ডিপ ফ্রিজে রেখে দিই। ট্রাইপডে ফোন নেওয়ার মতন সময় নেই, খুব তাড়াহুড়ায় ছিলাম, মানে জাস্ট বারবার চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি আমি রোস্টটা বসিয়ে দিতে পারবো আমার জন্য তত ভালো। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার গ্রেভিটার মধ্যে যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম রোস্টে, সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার কাজ শেষ হতে হতে প্রায় 12টা, 12:30 আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে। আমি দৌড়ে বের হয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছি। আসলে গতকালকে শুক্রবার দিন আমার পুরো দুপুর পর্যন্ত এত বেশি কাজের চাপ ছিল যে এত শিডিউল মেনটেন করে আমাকে কাজ শেষ করতে হয়েছে, যেটা চিন্তা করে আজকেও আমার খুব অস্থির লাগছে। তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ঠিকঠাক মতন সব কিছু শেষ করতে পেরেছি। তো রোস্টের এটাকে বসিয়ে দিয়ে একটুখানি উপর দিয়ে বেরেস্তা দিয়েছি, এবং আমি একটু দুধ দিয়ে দিয়েছি এটার সাথে। তো সব কিছু মিলিয়ে রান্নাটা হতে থাক, অন্যদিকে আমি রান্না বন্ধ করে দিয়ে চলে গিয়েছিলাম মেয়েকে আনতে। ব্যাস এবার মেয়েকে নিয়ে ঘরে চলে এসেছি, এখন প্রায় 1:10। এসেই পোলাওটা বসিয়ে দিয়েছি, পোলাওটা মোটামুটি হয়েও গিয়েছে, বাকিটা দমে রাখলেই হয়ে যাবে। চুলার যে অবস্থা, রান্নার যে আঁচ, তাতে দমে রাখার প্রয়োজন নেই, এই দমে রাখা চুলার ভিতরেই সব রান্না শেষ করেছি। তো তাড়াতাড়ি করে রান্নাগুলোকে শেষ করে গোছলে চলে যাব, যেহেতু শুক্রবার জুমার দিন নামাজ আছে। তো রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি, হায় রে কী এক অবস্থা রান্নাঘরের। ভাবলাম না, আগে এইটুকু একটু হাতে হাতে সব গুছিয়ে ফেলি, তারপর আবার যাব। তো প্রথমে চুলার চারপাশটা পরিষ্কার করছি, সকালে নাস্তা খাওয়ার পরও চুলা পরিষ্কার করার সময় পাইনি, দুপুরে রান্নার পর এখন যদি চুলাটা পরিষ্কার না করি একদম নোংরা হয়ে থাকবে। আজকে অবশ্য কিচেন ক্লিনার দিয়ে পরিষ্কার করছি না, জাস্ট আমি ন্যাকড়াটা ভালো করে ভিজিয়ে নিয়ে সেটা দিয়েই করছি। এদিকে কিন্তু আমার পোলাওটা হয়ে গিয়েছে, আবারও আমি এটাকে দমে রেখে দিয়েছিলাম, কিন্তু চুলার এত কম আঁচ যে ওটা বন্ধ হয়ে গিয়েছে। ওই পাশেরটা একটু একটু করে চলছে, বাকি রোস্ট রান্নাটা শেষ হচ্ছে। তো পোলাও আর রোস্ট আমার এই দুটোই ছিল আজকে রান্না করার আইটেম। আমি আর তেমন কিছুই রান্না করব না, শুধুমাত্র এখন সুন্দর করে আমার কিচেনটা পরিষ্কার করার জন্য কাজ করছি। যত তাড়াতাড়ি পারি এগুলো শেষ করে আমাকে গোছলে চলে যেতে হবে। অন্যদিকে বড় মেয়ে এসে আমাকে বারবার তাগিদ দিচ্ছে, মা তুমি তাড়াতাড়ি নামাজ গোছল শেষ করবে, আজকে আমরা একসাথে খেতে বসবো, তোমাকে ছাড়া খাবো না। কারণ অন্যান্য দিন ওর কোচিং থাকে, ও আমাদেরকে ছেড়েই একা খেয়ে যায়। তো আজকে সে নিজেই আবদার করেছে যে মা তুমি তাড়াতাড়ি করবে।
আমার কিচেনে গিজারের ব্যবস্থা আছে, যে কারণে পানির কাজগুলো করতে এখন আর অতটা ভয় লাগে না। শীতটাও কমেছে আর গিজারের ব্যবস্থা যেহেতু আছে, চটজলদি পানির কাজগুলো এখন আরাম করে ফেলতে পারি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ হয়েছে, সেই সাথে আমার কিচেনও ক্লিন করা হয়ে গেছে। বেরেস্তা করে এদিকে তুলে রেখেছি, জাস্ট খাবারের টেবিলে দিয়ে দিব। এই যে রান্নার ফাইনাল লুক, রোস্ট হয়ে গেছে আর এই যে পোলাওটাও হয়ে গেছে। এগুলোর ছবি তুলে আমি আবার আমার ছোটো মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। নে তোরা খালি ভালো ভালো খাবি, এটা মনে করার কিছু নেই। যদিও আমার ছোটো মেয়ে তার বিপরীতে বহুত কিছুর ছবি তুলে আমাকে পাঠিয়েছে। নামাজ শেষ করে এসে একদম চটজলদি একটু সালাদ করে নিয়ে খাবার দিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমরা দুজন খাবো, একটু আলাদা প্লেটও বের করে এনেছি। আর এখানে শুধু গাজর আর টমেটো দিয়ে সালাদ করেছি, কারণ আমার কাছে এই মুহূর্তে শশা নেই। আমার প্লেটেও আমি খাবার তুলে নিয়েছি। এই যে খেতে বসেও গিয়েছি। আপনারাও সবাই চলে আসুন, একসাথে খাবো। বলে রাখা ভালো, আমার আজকে প্রত্যেকটা খাবারে লবণ কম হয়েছে। কী যে তাড়াহুড়ায় রান্না করেছি, এত তাড়াহুড়ায় রান্না করলে ঝাল লবণের তো উল্টাপাল্টা হবেই। এটা একদম সন্ধ্যার দিকের একটা অংশ। মেয়ে বলল, মা একটু নাস্তা টাস্তা কিছু আনো, খাবো। আমাদের দুজনের জন্য এবং ওর টিচার যেহেতু পড়াতে আসবে, সবার জন্য একটু বেশি করে নাস্তা আনা হয়েছে। আপনারাও চলে আসুন এবং আজকে এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। এখন চলে আসুন চিকেন পিঠা এবং 2 রকমের জিলাপি আনা হয়েছে সেটা খাওয়ার জন্য। কারণ চিকন জিলাপি আমার মেয়ের পছন্দ আর মোটা জিলাপি আমার পছন্দ। জানাবেন আপনাদের কার কোন রকম জিলাপি পছন্দ। আজ তাহলে এ পর্যায় থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। ইনশাআল্লাহ আরও একটি নতুন পর্ব আরও নতুন কোনো গল্প নিয়ে খুব শিগগিরই হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।